গ্রামীণ বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে আজ আমি শর্মিষ্ঠা ঠোঁটকাটা রয়েছি। ধর্মের কথা শুনলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। গতকাল বিদ্রোহীদের বেঈমান বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তাদের ঘরে ফেরার ডাকও দিয়েছিল। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা তো পাল্টা ঘরে ফেরার কথা দূরস্থ, পাল্টা বলছেন দিন যত গড়াবে ততই আরো অনেককে বেঈমান বলতে হবে। যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? কনস্ট্যান্টলি মানে বেঈমান গদ্দার রোজ একটা রেটরিক চলছে আর কি। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। প্রতিদিন প্রতিনিয়ত আরো বেশি লোককে বেঈমান বলতে হচ্ছে এবং হবে। আজকে কালকে পরশু দিন যত বাড়বে আরো বেঈমান বলতে হবে। তৃণমূল নেত্রী বলছেন যে মাঝ রাস্তায় থাকবে না, সেই কথা শুনে কি সদ্য দলত্যাগী সাংসদরা বিজেপিতে যোগ দিলেন? সেই নিয়ে পরে আলোচনা হবে। তবে জানেন তো, তৃণমূল কংগ্রেসকে দেখে এখন অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস এখন নাট্যশালায় পরিণত হয়েছে। শুধু টানাটানি আর টানাটানি। এতদিন ধরে আমরা টানাটানি দেখছিলাম যে কে আসল তৃণমূল, আর এখন শুরু হলো কারা আসল বেঈমান তা নিয়ে টানাটানি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই আসল বেঈমানকে তা প্রমাণ করতে গিয়ে সেই সারদা পর্ব টেনে আনছেন। তখনকার এমপি, তৃণমূল কংগ্রেসের এমপি কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল তৃণমূলেরই সরকার, আর জেল থেকে 91 পাতার একটা চিঠিও পাঠিয়েছিলেন কুণাল। আর কে আসল বেঈমান তা প্রমাণ করতে সেই চিঠি আজ সামনে আনছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। কারণ সেই চিঠিতে কুণাল ঘোষ লিখেছিলেন চিট ফান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। আরে চাটন ঋতু একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, আমার এটা ভালো লাগছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋতু শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তা এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। এখানে বিভিন্ন ধরনের সাবহেড রয়েছে। সাবহেড মানে বিভিন্ন মানুষ সম্পর্কে সাবহেড রয়েছে। মানে কারুর জন্য 7 পাতা, কারুর জন্য 8 পাতা, কারুর জন্য 4 পাতা, কারুর 5 পাতা, কারুর 2 পাতা। তো সব থেকে বেশি যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিট ফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আমি বিস্তারিত বুঝেছি, আরও তথ্য পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। পরে দেখা গেছে আমি যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার। রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠি। চিঠিটা ভালো করে পড়ুন। ওগুলোর সঙ্গে নতুন আর কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে।
এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্যে যে কাজ উনি শুরু করেছিলেন, এটা 10 বছর আগে শুরু করেছিলেন। এখন ঘটনাচক্রে আপাতত ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন। রাজনৈতিক বেজন্মা সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছিল, তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়াই কই কাজটা করতে পারে? আমার কিসের 91 পাতা, যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে। আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে এই ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। এখন উনি কথায় কথায় বলেন যে পার্টিকে আমি 10,000 টাকা চাঁদা প্রতি মাসে দিয়ে গিয়েছি। চাঁদা 10,000 টাকা দিয়েছেন, আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই এর ডিরেক্টরকে সেই চিঠি লিখেছেন। চাটন ঋত শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটে কেসে ব্যাংক ট্রানজাকশন দেখছেন না, তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে। মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে আবার তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি কেস আছে ওর। চাটন ঋত পুরুষ যৌনকর্মী, তার আবার বড় বড় কথা। লোককে গদ্দার গদ্দার, বেইমান বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দ্যান এনাফ। নিজের জোরে আছে নাকি? ওর গেঞ্জি আর জাঙ্গিয়া ছাড়া ওর কি আছে ওর? আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন। সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো। তুই ওই 91 পাতা তুই রোজ পড়, রোজ 10 পাতা পাঠা মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তুই যা যা বলেছিলি সেগুলো আমি রোজ সকালবেলা, তোর ভিডিওর ফুল কালেকশন আমার কাছে আছে, সেগুলো আমি শুভেন্দু অধিকারীর পার্সোনাল ইয়েতে আর অমিত শাহের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এবার আমি তোর ভিডিওগুলো পাঠাতে থাকবো। ঘুম থেকে উঠে রোজ দেখবে তুই কি কি বলেছিলি, শুয়োরের নাতি। আমি আজকে শেষ করিনি, আজকে ফার্স্ট পার্ট বললাম, টু বি কন্টিনিউড। বালিশ চাটার সিনটা তো ওই কাদার মধ্যে শুয়োরের নাতিরা যেরকম ওই কাদা চাটে, জঞ্জাল চাটে, সেই সিন। আমি তো ব্যক্তিগতকে বলছি না, আমি স্টাইলটাকে বলছি। কাদার মধ্যে দেখবেন যখন আবর্জনা, নোংরা, আস্তাকুড় শুয়োর যেরকম চেটে খায়, তো ওইভাবে যদি কেউ চাটে আর ভিডিও করে তো কি হবে ওর? কিন্তু নাদুস নুদুস গোলগাল চেহারা, ঠিক আছে। তবে ওর এত কিছু করার পরও যে দিনের শুরু থেকে শেষ ও আমার নাম জপে যাচ্ছে, আর কোথায় কোথায় কি কি বলছে সেগুলো আমার কাছেও খবর আসে। ভালো করুক না, আমার কোনো সমস্যা নেই, ও চালিয়ে যাক, আর 91 পাতা মুখস্থ করুক। সত্যি নাট্যশালা না? তবে কোনো নাট্যশালায় কোনো রাজনৈতিক স্ক্রিপ্ট এই ভাষাতে লেখা হয় কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। মানে একই দলের দুই প্রতিনিধি একে অপরকে এই ভাষায় আক্রমণ করছেন। কে আসল বেইমান, ঋতব্রত আর কুণালের টক্কর তা আপনাদের শোনালাম, কিন্তু টক্করের কি আর শেষ আছে? আরো একটা টক্কর তো চলছে, কে আসল তৃণমূল। আর সেই টক্কর এখন নির্বাচন কমিশনে পৌঁছে গেছে। এর মধ্যেই নথিপত্র জমা দিয়ে এসেছে কালীঘাট তৃণমূল, ঠিক যখন সময় ছিল। আর আগামীকাল ঋতব্রতরা যাচ্ছেন। আর অন্যদিকে আরো একটা টক্কর চলছে, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট কাদের দখলে থাকবে, মানে ঋতব্রত পন্থীদের দখলে থাকবে না কালীঘাট পন্থীদের দখলে থাকবে, তা নিয়ে সেই লড়াইয়ের জল হাইকোর্টে গড়িয়ে গেছে। আর সেখানে আজ খানিকটা স্বস্তিতে বলা যেতেই পারে কালীঘাট তৃণমূল। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিদ্রোহী তৃণমূল, একই সঙ্গে রাজ্য পুলিশ, প্রত্যেকেই প্রশ্নের মুখে আদালতের।
বারবার প্রশ্ন করা হয়েছে যে যে সমস্ত বিধায়করা টাকা নিলেন তারা জয়ী হলেন, তারা কেন সেই সময় প্রশ্ন করলেন না? হঠাৎ করে কি এমন হলো 4th মের পরেই তাদের মতামত সম্পূর্ণ বদলে গেল? চাটন ঋতরা ভোটে লড়বে মমতাদি অভিষেকের দেয়া প্রতীক নিয়ে, তৃণমূলের দেয়া টাকায়। এখন জিতে যাওয়ার পর তোমাদের লজ্জা করছে না সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য চিঠি দিতে? তৃণমূলের অ্যাকাউন্ট বলে কথা, কোটি কোটি টাকার ব্যাপার বলে কথা, হাই ভোল্টেজ মামলা। এদিকে রাজ্য পুলিশের হয়ে মামলা লড়ছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা, আর অন্যদিকে কালীঘাট তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি। আর শুনানির মাঝেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন তার বদভ্যাস রয়েছে, তিনি তার মনের কথা বলে ফেলেন। তার মনের কথাগুলো শোনাবো, দেখুন তো আপনাদের মনের কথার সঙ্গে তার মনের কথা মিলছে কিনা। তিনি বলছেন বিদ্রোহী তৃণমূলের আইনজীবীকে তিনি যে কথাটি বলেছেন যে তৃণমূলের প্রতীকে তো সবাই জিতেছেন, এই তহবিল থেকেই ভোটের যাবতীয় খরচ নিয়েছে, অথচ 4 মের পর ডিগবাজি খেয়ে এখন নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। ভোটের আগে যখন এই তহবিলের টাকা নিয়েছিলেন তখন তো কিছু মনে হয়নি, স্বাভাবিকভাবে এই প্রশ্ন করেছেন তিনি। কি এই প্রশ্নের সঙ্গে কি আপনাদের প্রশ্ন মিলল? কলকাতা হাইকোর্ট স্পষ্ট আইডেন্টিফাই করে দিয়েছেন, আরে আপনারা তো এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন করেছেন। অর্থাৎ আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি সেটা কিন্তু আজ মহামান্য কলকাতা হাইকোর্টও বলেছেন। একই সঙ্গে পুলিশের ক্ষেত্রেও বিচারপতির বক্তব্য, এমন কোনো তদন্তে কিছু উঠে আসেনি যার জন্য কমপ্লেন যেদিনকে হয়েছে ঠিক তার পরপর দিনই অ্যাকাউন্ট ফ্রিজের মতো বড় ঘটনাকে সমর্থন করা হবে। যেমন শ্রাবন্তী বলল, বিচারপতি প্রশ্ন করেছিলেন পুলিশের আইনজীবীকে যে অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হলো। তুষার মেহতা কি বলেন? 7 জন এমএলএ অভিযোগ করেছেন, বিচারপতি পাল্টা বলেন 7-এর বদলে 70টি অভিযোগ আপনারা পেতে পারেন, কিন্তু উল্লেখযোগ্য কি এমন প্রমাণে পেলেন যে কারণে রাতারাতি অ্যাকাউন্ট ফ্রিজ করলেন? এত দ্রুততা কেন? সাধারণ মানুষ পুলিশের কাছে গেলে পুলিশ তো এত সক্রিয় হয় না, এই প্রশ্নই তিনি তুলেছেন। অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্ত খারিজ করে অ্যাকাউন্টগুলোর নজরদারিতে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসার নিয়োগ করেছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবার যাচ্ছেন ঋতব্রতরা, মানে ওই টক্করের লড়াই এবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়াতে চলেছে। যাবেন সেটাই স্বাভাবিক, কারণ তদন্তে ইডি যা জেনেছে সেটা চমকে দেওয়ার মতো। কি জেনেছে ইডি? 2023 থেকে 2026 তৃণমূলের অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা ট্রান্সফার হয়েছে কেয়ারওয়েল এভিয়েশন সংস্থায়। কেয়ারওয়েল এভিয়েশন 82.96 কোটি টাকা নতুন তৈরি এক সংস্থাকে ট্রান্সফার করে। 112 কোটি টাকায় এমব্রায়ার লেগাসি জেট 600 মানে 600 এবং অগুস্তা ওয়েস্টল্যান্ড 109 এসপি হেলিকপ্টার কেনা হয়। 2023 সালে কেম্যান আইল্যান্ডের একটি সংস্থার থেকে প্রায় 16 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল এই কপ্টার কেনার জন্য। তৃণমূলের টাকায় কেনা জেট বিমান এবং কপ্টার তৃণমূলকেই ভাড়া দেওয়া হয়েছিল, বিনিময়ে টাকাও নিয়েছে কেয়ারওয়েল এভিয়েশন সংস্থা। বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, সেই বেআইনি আর্থিক লেনদেন খতিয়ে দেখার জন্য মঙ্গলবার কলকাতার 5টি জায়গায় ইডি তল্লাশি চালায়। আর্থিক তছরূপের মামলায় একেবারে রাজারহাটের একটি দেখা যাচ্ছে যে কেয়ারওয়েল এভিয়েশন, সেখানে ইডির হানা। দেখা যাচ্ছে ইডির অফিসাররা তারা কিন্তু একেবারে তাদের যে সমস্ত ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা এখানে ঢুকছেন। 2023 থেকে 2026 এই 3 বছরে কেয়ারওয়েল এভিয়েশন নামে একটি বেসরকারি সংস্থায় গিয়েছিল তৃণমূলের তহবিল থেকে 160 কোটি টাকা। ওই 160 কোটি টাকা থেকে 120 কোটি টাকায় একটি প্রাইভেট জেট কেনে কেয়ারওয়েল এভিয়েশন নামে সংস্থা। যে ছোট বিমান বা যে 6 থেকে 7 আসন বিশিষ্ট এই বিমানে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি বা অন্যত্র বা উত্তরবঙ্গ তারা ওই ছোট বিমানে করে যেতেন এবং তার পরবর্তীতে একটি কপ্টারও কেনা হয়েছিল, সেটাও এই তৃণমূলের দলীয় তহবিলের টাকায়। তৃণমূলের পাঠানো টাকা একটি বেসরকারি সংস্থা এয়ারক্রাফট কিনলো এবং কপ্টার কিনলো। আবার প্রত্যেক মাসে মাসে দেখা যাচ্ছে যে এই কপ্টার এবং এই ছোট বিমান
তার যে মাসিক ভাড়া, মান্থলি যে রেন্ট, সে টাকাও আবার তৃণমূলের অ্যাকাউন্ট থেকেই দেওয়া হচ্ছে। এই ডিটেল আমি কিছুই জানি না, কিছুই বলবো কি করে জানো? আমি যেটা জানি না, আমি শুধু কাগজ পড়ে দেখে আমি কি বলবো? যেটা জানি না, যেটা আমার জুরিসডিকশন না, এখতিয়ার নেই, জানি না, সেটা আমি কি করে মন্তব্য করবো? কোথাও কোনো অবৈধ নির্মাণ হলেই বুলডোজার অ্যাকশন চলবে, সেটা পরিষ্কার হয়ে গেল আবারও শিলিগুড়ি পুর নিগমের 47 নম্বর ওয়ার্ডে। নদীর চর দখল করে তৃণমূলের কার্যালয় তৈরি হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে মানে আজ সকালে পঞ্চানন নদীর চরে গড়ে ওঠা তৃণমূলের কার্যালয় গুড়িয়ে দেয় পুর নিগমের আধিকারিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় প্রধান নগর থানার পুলিশ। পার্টি অফিস যে আছে তার সামনে দেখবেন একটা ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটা একসময় বয়স্কদের, বৃদ্ধদের একটা পার্ক ছিল। এখানে বিকেলবেলা বয়স্ক মানুষ এসে নদীর ধারে পার্কের মধ্যে বসতো, সময় কাটাতো। সেই পার্কটিও তারা ভেঙে দিয়ে এখন দেখবেন পুরো ফাঁকা জায়গা করেছে এবং সেখানে একটা অবৈধ পার্কিংও গড়ে তুলেছে। বেশ কয়েকটা সেখানে গাড়ি থাকতো, তারা একটা মান্থলি একটা টাকা দিত, সেই টাকার তোলাবাজি সেটা তারা করতো। রাজ্যের সরকারি হাসপাতালগুলোকে বলবো সাবধান, সারপ্রাইজ ভিজিট চলছে। এই যেমন বারাসত মেডিকেল কলেজ, সেখানে পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। আর গিয়ে কি দেখলেন? ওয়ার্ডে বিড়ালের অবাধ বিচরণ, ধুলোয় ভরে রয়েছে ওষুধের তাক, যত্রতত্র নোংরা আবর্জনা। বারাসত মেডিকেলের পরিকাঠামো নিয়ে বেজায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। শোকজের মুখে বারাসত মেডিকেলের ওয়ার্ড মাস্টার সহ বেশ কয়েকজন। বারাসত মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরে পদক্ষেপ নেওয়া হয়। 24 ঘন্টার মধ্যেই শোকজের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, প্রচণ্ড নোংরা, শৌচালয়গুলো ঢোকা যায় না, সাথে সিঁড়িতে প্রচণ্ড নোংরা, বহুদিনের নোংরা, খালি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড অবহেলা। হ্যাঁ, এইটা ওয়ার্ড মাস্টার এবং যারা নন মেডিকেল সুপার আছে, যারা এগুলো দেখে, যেমন আমাদের ড্রেন পরিষ্কার নেই, নিকাশি ব্যবস্থা খারাপ আছে, সেগুলো দেখা। পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যালকে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। আচমকা ভিজিটই আবার আসা হবে, কখন আসবে আমিও জানি না, এনারাও জানবেন না, কিন্তু আমি দেখব কদিন পরই এসে যেটা ঠিক হয়েছে না। এখনই ব্যবস্থা নেওয়া হয়নি, আভ্যন্তরীণ ব্যাপার। প্রিন্সিপাল ম্যাডাম এমএসভিপি স্যারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, কিছু কিছু তো শোকাজ হবেই। বহুদিন ধরে যারা আছে এবং পরিষেবা দিচ্ছে না, সরকারি কর্মচারী, তাদের ব্যবস্থা যেটুকু যথাযথ ব্যবস্থা নেওয়ার নামে হবে। এখনও কোনো নামকরণ করছি না, কেন এগুলো তো আমাদের তদন্ত হয় সরকারি নিয়ম অনুযায়ী, কাউকে ফট করেই আমরা দোষী সাব্যস্ত করি না। হ্যাঁ, দোষ আছে কারুর না কারুর, কার আছে খুঁজে বার করা হচ্ছে।